হ্যালো এভরিওয়ান, আমি হাফসা আক্তার অর্পি। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে সিএসসি নিয়ে পড়াশোনা করছি। আজকের আলোচনার বিষয় হলো সাইবার সিকিউরিটি। বর্তমান সময়ে সাইবার নিরাপত্তার একটি অপরিহার্য প্রয়োজনীয়তা হয়েছে, কারণ প্রতিদিনের জীবনে যে পরিমাণ ডিজিটাল সার্ভিস এবং প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়, তার সাথে সাইবার হুমকিও সেই অনুপাতে বেড়ে চলেছে। তাই সাইবার সিকিউরিটির গুরুত্ব নিয়ে জানাটা অত্যন্ত জরুরি। এখানে সাইবার সিকিউরিটির গুরুত্বের 4টি দিক নিয়ে আলোচনা করা হবে। তাহলে শুরু করা যাক। প্রথমত, কনফিডেন্সিয়ালিটি অফ ইনফরমেশন অর্থাৎ তথ্যের গোপনীয়তা রক্ষা। সাইবার হামলার ঝুঁকি থেকে সুরক্ষার জন্য গোপন তথ্যে অন্যের অনধিকার প্রবেশ আটকানো খুবই জরুরি। এই তথ্য হতে পারে কোনো ব্যক্তির কিংবা সংস্থা বা প্রতিষ্ঠানের। সাইবার সিকিউরিটির মাধ্যমে এই নিরাপত্তা প্রদান করা সম্ভব। এটি বিভিন্ন উপায়ে হতে পারে, যেমন তথ্যের এনক্রিপশন, ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস প্রোগ্রাম এবং অন্যান্য সাইবার সিকিউরিটি প্রক্রিয়া। দ্বিতীয়ত, সিকিউরিটি অফ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অর্থাৎ আর্থিক লেনদেনের নিরাপত্তা। বর্তমান সময়ে অনলাইনে আর্থিক লেনদেন অত্যন্ত জনপ্রিয় এবং বহুল প্রচলিত একটি প্রক্রিয়া। তাই এই লেনদেনগুলি হ্যাকার এবং ফ্রড থেকে সুরক্ষিত রাখা সাইবার সিকিউরিটির অন্যতম উদ্দেশ্য। তৃতীয়ত, প্রোটেক্টিং দ্য রেপুটেশন অব দ্য অর্গানাইজেশন অর্থাৎ প্রতিষ্ঠানের সুনাম রক্ষা। একটি প্রতিষ্ঠান যদি সাইবার আক্রমণের শিকার হয়, তার সুনামে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই গ্রাহকের আস্থা বজায় রাখতে সাইবার সিকিউরিটি নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। চতুর্থত, ন্যাশনাল সিকিউরিটি অর্থাৎ জাতীয় নিরাপত্তা রক্ষা। জাতীয় প্রতিষ্ঠান বা নথি সমূহের কিংবা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের তথ্যের নিরাপত্তার জন্য সাইবার সিকিউরিটি অত্যন্ত জরুরি। একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় তথ্য, সরকারি ডেটাবেস ইত্যাদি নিরাপত্তা নিশ্চিত করা গেলে জাতীয় অবকাঠামো সুরক্ষিত থাকে। ওয়েজ টু ইমপ্লিমেন্ট সাইবার সিকিউরিটি অর্থাৎ সাইবার সিকিউরিটি প্রয়োগের উপায়সমূহ। সাইবার সিকিউরিটি সম্পর্কিত শিক্ষা ও প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি। ডিজিটাল নিরাপত্তা সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হলো শিক্ষা ও প্রশিক্ষণ। সাইবার সিকিউরিটির প্রাথমিক জ্ঞান প্রদানের মাধ্যমে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলিকে সাইবার হুমকির প্রতি আরো সচেতন করে তোলা যায়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য হলো নিজেদের ডিজিটাল অভ্যাসগুলোর সচেতনতা বৃদ্ধি, যেমন ইমেইলের সন্দেহজনক লিঙ্কগুলি এড়ানো, অজানা সোর্স থেকে ডাউনলোড এড়ানো এবং অনিরাপদ সাইটে ভিজিট করা থেকে সতর্কতা ইত্যাদি। পলি- সাইবার সুরক্ষার নীতিমালা তৈরি ও বাস্তবায়ন। নীতিমালা ও তার বাস্তবায়ন সাইবার সিকিউরিটির একটি মৌলিক উপাদান হতে পারে। একটি প্রতিষ্ঠান বা সংস্থা সাইবার সিকিউরিটি সম্পর্কিত স্পষ্ট ও কার্যকরী নীতিমালা তৈরি করে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারে। এই নীতিমালাগুলি প্রায়শই ডেটা সুরক্ষা, অ্যাক্সেস কন্ট্রোল, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, ইমেল সুরক্ষা এবং ফিজিক্যাল সুরক্ষা সহ বিভিন্ন ডোমেইন কভার করে। একটি ভালো নীতিমালা সম্মিলিতভাবে কর্মীদের কর্তব্য, দায়িত্ব এবং প্রত্যাশা নির্ধারণ করে এবং তাদের ডিজিটাল অবকাঠামো এবং তথ্যের সুরক্ষার জন্য গাইডলাইন প্রদান করে। এছাড়াও কিছু সুরক্ষা প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে সাইবার সিকিউরিটি নিশ্চিত করা যায়, যেমন শক্তিশালী পাসওয়ার্ড তৈরি, ফ্যাক্টর অথেন্টিফিকেশন ব্যবহার, ফায়ারওয়াল সেটআপ এবং অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা। এগুলি সাইবার আক্রমণের বিরুদ্ধে প্রথম সারির সুরক্ষা হিসেবে কাজ করে, যা অবৈধ অ্যাক্সেস প্রতিরোধ করে এবং ডিজিটাল সম্পদগুলিকে নিরাপদ রাখে। ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি অ্যান্ড বেসিক কন্টেন্ট অর্থাৎ সাইবার সিকিউরিটির পরিচিতি ও মৌলিক পরিভাষা। সাইবার সিকিউরিটি তথা সাইবার নিরাপত্তা সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে প্রথমত এই সম্পর্কিত পরিভাষা বা টার্মিনোলজি গুলো জানা প্রয়োজন। থ্রেট অর্থাৎ হুমকি। প্রত্যেকেই কোনো না কোনো অ্যাসেট বা সম্পদের অধিকারী। কখনো কখনো সেই সম্পদ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। হতে পারে কেউ কোনো বস্তুর মাধ্যমে এই ক্ষতি সাধন করতে চায়। যদি এমন কোনো বস্তু সম্পদের ক্ষতি সাধন করতে সক্ষম হয়, তাহলে সেই বস্তুটিকে ওই সম্পদের জন্য থ্রেট বা হুমকি বলে। রিস্ক অর্থাৎ ঝুঁকি। অ্যাসেট বা সম্পদের ক্ষতি হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। ধরা যাক কোনো একটি নির্জন রাস্তায় রাত 12টার পর পথচারীদের প্রায়শই ছিনতাইয়ের ঘটনা ঘটে। দেখা গেছে গত 6 মাসে 100 জন পথচারীর মধ্যে 70 জনই ছিনতাইয়ের শিকার হয়েছে। তাহলে কেউ যদি ওই রাস্তা দিয়ে রাত 12টার পরে যায়, তাহলে ছিনতাইয়ের ঝুঁকি হলো 70%। ঠিক তেমনি এমন কোনো অনিরাপদ ওয়েবসাইটে ভিজিট করলে সাইবার হামলার শিকার হওয়ার ঝুঁকি থাকবে। ভালনারেবিলিটি অর্থাৎ দুর্বলতা। কোনো সম্পদের ভিতরে নিজস্ব কোনো ঘাটতি বা দুর্বলতা থাকলে সেই সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও থাকে বেশি। তাই এই দুর্বলতাটিকে ওই সম্পদের ভালনারেবিলিটি বলা যেতে পারে।
অ্যাটাক অর্থাৎ আক্রমণ। অ্যাটাক হলো এক প্রকার অ্যাকশন। অ্যাটাকের মাধ্যমে সম্পদের নিরাপত্তা লঙ্ঘিত হয় এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণস্বরূপ, কোনো হ্যাকার যখন কম্পিউটারে ভাইরাস পাঠায়, এই পাঠানোর ক্রিয়াটি হলো অ্যাটাক। বট বট হলো একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রোগ্রাম যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই অনলাইনে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়ে থাকে। ধরা যাক, নিরাপত্তা প্রহরী নামে একটি বট আছে যা সাইবার নিরাপত্তার ক্ষেত্রে কাজ করে। এটি কোনো নেটওয়ার্কে অস্বাভাবিক ট্রাফিক বা সন্দেহজনক ক্রিয়াকলাপ শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। যদি এই নিরাপত্তা প্রহরী বট কোনো সাইবার হামলার ইঙ্গিত পায়, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে আইটি দলকে সতর্ক করে এবং প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করে। ইনফরমেশন সিকিউরিটি এলিমেন্টস অর্থাৎ তথ্য নিরাপত্তার উপাদানসমূহ। তথ্য নিরাপত্তার বেশ কিছু উপাদান রয়েছে। এই উপাদানগুলোকে মূলত ৫ প্রকারে বিভক্ত করা হয়। যেমন কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ গোপনীয়তা। কনফিডেন্সিয়ালিটি বিষয়টি মূলত তথ্যে অ্যাক্সেস বা প্রবেশাধিকারের সাথে সম্পর্কিত। অর্থাৎ কনফিডেন্সিয়ালিটি হলো যখন কোনো সিস্টেম তার সংরক্ষিত তথ্যে শুধুমাত্র অথরাইজড ইউজারের অ্যাক্সেস নিশ্চিত করে এবং কোনো আনঅথরাইজড ইউজারের অ্যাক্সেসকে বাধা দেয়। ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি অর্থ হলো বিশ্বাসযোগ্যতা। অর্থাৎ সিস্টেম যে তথ্য একজন ইউজারকে প্রদর্শন করছে তা সঠিক এবং যথাযথ অথরিটির অনুমোদন ক্রমেই এই তথ্যটি প্রদর্শিত হচ্ছে। অ্যাভেলেবিলিটি অর্থাৎ প্রাপ্যতা। অ্যাভেলেবিলিটি উপাদানটি তথ্য প্রাপ্তির সময় এবং কোন ফরম্যাটে তথ্য পেতে চাইছি তার সাথে সম্পর্কিত। অ্যাভেলেবিলিটি বলতে চাওয়া মাত্র অথরাইজড ইউজারকে নির্দিষ্ট ফরম্যাটে তথ্য প্রদান করা। অথেন্টিসিটি অর্থাৎ সত্যতা। অথেন্টিসিটি হলো তথ্য নিরাপত্তার একটি মৌলিক উপাদান যা একজন ব্যবহারকারীর পরিচয়ের সত্যতা নিশ্চিত করে। অর্থাৎ যে ইউজারের ক্রেডেনশিয়াল দেওয়া হচ্ছে সে আসলেই সেই ব্যক্তি কিনা তা যাচাই করে। নন রেপুডিয়েশন নন রেপুডিয়েশন হলো কোনো একটি কার্যক্রম সম্পাদনের পরে ব্যক্তি বা প্রতিষ্ঠান সেটি অস্বীকার করতে পারবে না। এটি বিশেষ করে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ডিজিটাল পরিবেশে নিরাপদ থাকা এবং তথ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য তথ্য নিরাপত্তার এই মূল উপাদানগুলি সম্পর্কে ভালোভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা শুধু ব্যক্তিগত বা পেশাগত জীবনে সুরক্ষিত থাকা নয়, বরং নিরাপদ ডিজিটাল সমাজ গড়ে তুলতে অবদান রাখে। বিল্ডিং আ ক্যারিয়ার ইন ইনফরমেশন সিকিউরিটি। তথ্য নিরাপত্তার ক্যারিয়ার গঠন। ডিজিটাল প্রযুক্তি আমাদের সমাজ, অর্থনীতি এবং ব্যক্তিগত জীবনের একটি অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। আর এর পরিসর বৃদ্ধির সাথে সাথে একই হারে বেড়েছে সাইবার অপরাধের মাত্রা। সাইবার সিকিউরিটি এমন একটি ব্যবস্থা যা আমাদের এই অপরাধের থ্রেটস এবং রিস্ক থেকে সুরক্ষা দেয়। তাই দিনে দিনে সাইবার সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের ক্ষেত্র হয়ে উঠেছে। টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল স্কিল গ্যাপ। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয় প্রকার স্কিল প্রয়োজন। টেকনিক্যাল স্কিল বলতে এমন স্কিলকে বোঝায় যেগুলো টেকনোলজি নলেজের সাথে সম্পর্কিত, যেমন নেটওয়ার্কিং, কোডিং, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সিকিউরিটি প্রোটোকল, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ইত্যাদি। বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা শিল্পে টেকনিক্যাল স্কিলের অনেক ঘাটতি রয়েছে। অন্যদিকে নন টেকনিক্যাল স্কিল বলতে প্রকল্প পরিচালনা, নীতি নির্ধারণ, সাইবার সিকিউরিটি সচেতনতা প্রশিক্ষণ, মানবিক উন্নতি সংক্রান্ত জ্ঞান ইত্যাদিকে বোঝায়। কারণ এইসব দক্ষতায় ঘাটতির ফলে কোন সংস্থা বা প্রতিষ্ঠান সাইবার হুমকির বিপরীতে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। এই উভয় প্রকার ঘাটতি থাকার কারণে এই সেক্টরে দক্ষ কর্মীর চাহিদাও অনেক বেশি। আমেরিকার শ্রম বিভাগ অনুযায়ী আগামী দশকে তথ্য সুরক্ষা বিশ্লেষকদের চাকরির বৃদ্ধি হবে ৩২%, যা অন্য সকল পেশার গড় বৃদ্ধির চাইতেও অনেক বেশি। বাংলাদেশ সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2021 থেকে 2025 পর্যন্ত। বাংলাদেশ সাইবার নিরাপত্তা স্ট্র্যাটেজি 2021 থেকে 2025 একটি বিস্তৃত পরিকল্পনা। এই স্ট্র্যাটেজির মূল লক্ষ্য হলো একটি টেকসই, সমন্বিত এবং দক্ষ সাইবার নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলা। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রচুর দক্ষ জনবল প্রয়োজন। তাই ক্যারিয়ার হিসেবে সাইবার নিরাপত্তা ভবিষ্যতে মানুষের মাঝে আরো জনপ্রিয় হয়ে উঠবে। এই স্ট্র্যাটেজির কিছু প্রধান উদ্দেশ্য হলো সরকারি এবং বেসরকারি খাতের সমন্বয়, জাতীয় সাইবার নিরাপত্তা সুরক্ষা নীতিমালা, জাতীয় সাইবার প্রতিকার ও প্রতিক্রিয়া মেকানিজম,
শিক্ষা ও প্রশিক্ষণ, আইন ও রেগুলেশন, প্রযুক্তিগত উন্নয়ন। ডোমেইনস অফ সাইবার সিকিউরিটি। সাইবার নিরাপত্তার ডোমেইনগুলো হলো সাইবার নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্র। এই ক্ষেত্রগুলো মিলে একটি শক্তিশালী এবং সমন্বিত সাইবার নিরাপত্তা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। এই ডোমেইনগুলোর কিছু উদাহরণ হলো আইডেন্টিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবহারকারীর পরিচয় এবং অ্যাড্রেস নিয়ন্ত্রণ সামলানো। ক্লাউড সিকিউরিটি, ক্লাউড পরিবেশে তথ্য এবং অ্যাপ্লিকেশনের নিরাপত্তা। নেটওয়ার্ক ডিফেন্স, নেটওয়ার্ক হামলা থেকে রক্ষা করা। গভর্নেন্স, অর্থাৎ সাইবার নিরাপত্তা নীতি এবং প্রক্রিয়াগুলির উন্নয়ন এবং পরিচালনা। বাংলাদেশ সাইবার নিরাপত্তা স্ট্র্যাটেজিতে এইসব ডোমেইনের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে দেশের ডিজিটাল নিরাপত্তা আরো দৃঢ় এবং প্রতিরক্ষামূলক হয়। যেকোনো সেক্টরে ক্যারিয়ার গড়তে চাইলে সেই সেক্টর সম্পর্কিত বিষয়গুলোতে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হয়। সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়তেও এর বিকল্প নেই। সাইবার নিরাপত্তা ক্যারিয়ারের প্রস্তুতির জন্য আমরা যে পদক্ষেপগুলো নিতে পারি তার একটি হলো শিক্ষা। সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার গঠনের জন্য প্রথম পদক্ষেপ হিসেবে এই সম্পর্কিত শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পিউটার সায়েন্স বা আইসিটি বিষয়ে স্নাতক অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি এই ক্যারিয়ারের জন্য একটি ফাউন্ডেশন হতে পারে। সার্টিফিকেশন, সাইবার সিকিউরিটি সম্পর্কিত বিভিন্ন সার্টিফিকেট কোর্সগুলো এই সম্পর্কিত দক্ষতা বাড়াতে অত্যন্ত কার্যকর, যেমন সিআইএসএ, সিআইএসএম, সিএইচ, সিসিএনএ ইত্যাদি। অভিজ্ঞতা, এই সেক্টরে ক্যারিয়ার গড়তে অভিজ্ঞতা একটি ভাইটাল রোল প্লে করে, তাই ক্যারিয়ারের শুরুতে ইন্টার্নশিপ, জুনিয়র পজিশন বা ভলান্টিয়ার কাজ দিয়ে শুরু করা যেতে পারে। ইন্টার্নশিপ থেকে নতুন দক্ষতা শেখার পাশাপাশি বাস্তব পরিবেশে কাজ করার অভিজ্ঞতা অর্জন করা যায়। নেটওয়ার্কিং অথবা যোগাযোগ, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নেটওয়ার্কিং ক্যারিয়ারের একটি বড় অংশ। এজন্য সাইবার নিরাপত্তা সংক্রান্ত ইভেন্টগুলিতে অংশ নিন, পেশাদারিত্বের সাথে নিজের লিঙ্কডইন প্রোফাইল তৈরি করুন এবং এই সেক্টরের প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন। সাইবার নিরাপত্তা আইন ২০২৩। সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর ষষ্ঠ অধ্যায়ে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ ও তার দণ্ডের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের ধারা ১৭ থেকে ৩৭ পর্যন্ত বিভিন্ন ধরনের অপরাধ ও তাদের দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। ধারা ১৭-তে বলা হয়েছে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে এই ধরনের পরিকাঠামোতে বেআইনি প্রবেশ করে অথবা এমন প্রবেশের মাধ্যমে কোনো ক্ষতি সাধন করে বা ধ্বংস হয় অথবা তা করার চেষ্টা করে, তাহলে তা একটি অপরাধ হিসেবে গণ্য হবে। দণ্ড সর্বোচ্চ ৩ বছরের সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড বা ২৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন। ধারা ১৮ অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কে বেআইনি প্রবেশ করে অথবা এমন প্রবেশে সহায়তা করে, তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। দণ্ড সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড অথবা ২ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড প্রযোজ্য। টপ ইনফরমেশন সিকিউরিটি থ্রেট ভেক্টর, ক্লাউড কম্পিউটিং থ্রেটস। ক্লাউড কম্পিউটিং বর্তমান সময়ের তথ্য প্রযুক্তির জনপ্রিয় একটি শাখা। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে চাহিদার ভিত্তিতে ডেটা স্টোরেজ, সার্ভার, ডাটাবেস এবং অ্যাপ্লিকেশন হোস্টিং এর মতো আইটি সার্ভিস পাওয়া যায়। যদিও এই প্রযুক্তির অসংখ্য সুবিধা রয়েছে, তবেও এর মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা হুমকির সম্মুখীনও হতে হয়, বিশেষ করে যখন একটি সংস্থা তার সমস্ত ডেটা ক্লাউডে সংরক্ষণ করে, তখন এই থ্রেটগুলো গুরুতর হয়। অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট, এটিপি। অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট, এটিপি হলো এক ধরনের জটিল ও কন্টিনিউয়াস সাইবার আক্রমণ যা বিশেষত অ্যাডভান্স লেভেলের হ্যাকার গ্রুপ দ্বারা পরিচালিত হয়। এই ধরনের আক্রমণের টার্গেট থাকে মূলত বড় আকারের সংস্থা, সরকারি প্রতিষ্ঠান বা মিলিটারি নেটওয়ার্ক। এটিপি হ্যাকারদের মূল উদ্দেশ্য হলো গোপনে এবং দীর্ঘমেয়াদে লক্ষ্যস্থলে অ্যাক্সেস করা যাতে তারা মূল্যবান তথ্য চুরি করতে পারে। ভাইরাস এবং ওয়ার্মহোল। ভাইরাস এক প্রকারের ম্যালওয়্যার যা কোনো হোস্ট ফাইল বা প্রোগ্রাম অবস্থান করে এবং অন্যান্য প্রোগ্রামগুলির সাথে নিজেকে কপি করে ছড়িয়ে পড়ে। এটি মূলত একটি পরজীবী প্রকৃতির ম্যালওয়্যার যা বিদ্যমান ফাইলগুলিকে আক্রান্ত করে এবং তাদের ক্ষতি সাধন করে।
অন্যদিকে ওয়ার্মহোল এমন এক প্রকার ম্যালওয়্যার যা কোনো হোস্ট ফাইল বা প্রোগ্রামের সাহায্য ছাড়াই নিজেকে নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে। ওয়ার্মহোল সাধারণত নিজস্ব কপি তৈরি করে এবং বিভিন্ন সিস্টেমে দ্রুত ছড়িয়ে পড়ে। মোবাইল থ্রেট মোবাইল থ্রেট বা হুমকি বর্তমান যুগের একটি বড় চ্যালেঞ্জ। মোবাইল ডিভাইসগুলোর ব্যাপক ব্যবহার এবং তুলনামূলকভাবে কম নিরাপত্তা নিয়ন্ত্রণের কারণে এই হুমকিগুলো আরো প্রকট হয়ে উঠেছে। মোবাইল হুমকিগুলোর বিভিন্নভাবে হতে পারে, যেমন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ডিভাইসের অপারেটিং সিস্টেমের দুর্বলতার মাধ্যমে বা অসুরক্ষিত নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে। বটনেট বটনেট হলো এক ধরনের রোবট নেটওয়ার্ক যা বহু সংখ্যক হ্যাক করা কম্পিউটারের একটি সংগঠিত সম্প্রদায়। এই বটগুলো সাধারণত একটি কেন্দ্রীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারের অধীনে নিয়ন্ত্রণাধীন থাকে। হ্যাকারের হ্যাকাররা এই বটনেটগুলোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের সাইবার আক্রমণ চালানোর জন্য, যেমন ডিডস আক্রমণ, যেমন ডিডোস আক্রমণ, স্প্যাম মেইল পাঠানো, তথ্য চুরি করা এবং অন্যান্য ক্ষতিকর কার্যকলাপ এর জন্য। তথ্য নিরাপত্তা আক্রমণের প্রকারভেদ। তথ্য নিরাপত্তা আক্রমণ মূলত ৫ ধরনের হয়ে থাকে, যেমন প্যাসিভ অ্যাটাক। প্যাসিভ অ্যাটাক এ সাধারণত সরাসরি ডেটা চুরি বা ম্যানিপুলেশন করা হয় না। এই ধরনের অ্যাটাকের মূল লক্ষ্য হলো নেটওয়ার্ক ট্রাফিক ও ডেটা প্রবাহকে আটকানো এবং পর্যবেক্ষণ করা। আক্রমণকারীরা স্নিফার ব্যবহার করে নেটওয়ার্ক অ্যাক্টিভিটিস এর উপর নজরদারি করে এবং ব্যবহারকারীর সম্মতি ছাড়াই নেটওয়ার্কে প্রেরিত তথ্য বা ফাইলগুলো ক্যাপচার করে থাকে। অ্যাক্টিভ অ্যাটাক অ্যাক্টিভ অ্যাটাকে আক্রমণকারীরা সরাসরি ট্রাফিক পাঠানোর মাধ্যমে টার্গেটেড সিস্টেম বা নেটওয়ার্কে হামলা শুরু করে। এই ধরনের আক্রমণে প্রায়ই ট্রানজিটে থাকা তথ্যকে ব্যবহার করে টার্গেটেড নেটওয়ার্কে ডেটা পরিবর্তন করা হয় বা সিস্টেমের কার্যকারিতায় ব্যাঘাত ঘটানো হয়। ক্লোজ ইন অ্যাটাক ক্লোজ ইন অ্যাটাক এমন এক ধরনের আক্রমণ যেখানে হামলাকারী খুব কাছ থেকে কাজটি করে। ক্লোজ ইন অ্যাটাকের মূল লক্ষ্য হলো তথ্য নেওয়া, তথ্য পাল্টানো অথবা তথ্যের অ্যাক্সেস বন্ধ করা। ইনসাইডার অ্যাটাক ইনসাইডার অ্যাটাক হলো এমন এক ধরনের হামলা যা সিস্টেমের ভেতর থেকে সংগঠিত হয়, যেমন কোনো সংস্থার কর্মী যার সংস্থার সেন্সিটিভ তথ্য ও সিস্টেমে অ্যাক্সেস রয়েছে, সে ইচ্ছাকৃতভাবে কোনো রুলস ভায়োলেশন বা ম্যানেজমেন্টের সমস্যা সৃষ্টি করতে পারে। এর ফলে সংস্থার কর্মক্ষমতা, সুনাম এবং প্রফিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ডিস্ট্রিবিউশন অ্যাটাক ডিস্ট্রিবিউশন অ্যাটাক এমন এক ধরনের অ্যাটাক যা সিস্টেম বা প্রোডাক্ট তৈরির সময় প্ল্যান করা হয়। যেমন যখন সফটওয়্যার বা হার্ডওয়্যার বানানো হয় তখন তাতে এমন কিছু যোগ করা যা দিয়ে তারা পরবর্তীতে কোনো প্রকার পারমিশন ছাড়াই সেই হার্ডওয়্যার বা সফটওয়্যারে অ্যাক্সেস করতে পারে। স্টেপস অফ হ্যাকিং রেকনাইজেন্স রেকনাইজেন্স ফেজকে হ্যাকিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়। এটি মূলত প্রাথমিক তথ্য সংগ্রহের ফেজ। এই ধাপে হ্যাকাররা তাদের টার্গেটেড প্রতিষ্ঠানের নেটওয়ার্ক, সিস্টেম বা অ্যাপ্লিকেশনের সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করে। এই তথ্যগুলো পরবর্তী ধাপে অ্যাটাকের প্ল্যানিং ও অ্যাটাক এক্সিকিউট করতে সাহায্য করে। প্যাসিভ রেকগনাইজেন্স প্যাসিভ রেকগনাইজেন্সে হ্যাকাররা সরাসরি কোনো সিস্টেম বা নেটওয়ার্কে যোগাযোগ না করে তথ্য সংগ্রহ করে। তারা মূলত পাবলিক তথ্য সোর্স, যেমন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, জব পোস্টিং এবং অন্যান্য ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করে। যেমন একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে কর্মীদের ইমেইল, ঠিকানা, পদ ও ব্যবহৃত টেকনোলজি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। স্ক্যানিং ফেজ স্ক্যানিং ফেজ হলো হ্যাকিং প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ, যা রেকগনাইজেন্স ফেজের পরে আসে। এই ধাপে হ্যাকাররা প্রাপ্ত তথ্যগুলোর উপর ভিত্তি করে টার্গেটেড সিস্টেমের বিভিন্ন দুর্বলতাগুলো চিহ্নিত করার জন্য বিস্তারিত স্ক্যান চালায়। স্ক্যানিং ফেজের উদাহরণ: পোর্ট স্ক্যানিং পোর্ট স্ক্যানিং এর মাধ্যমে হ্যাকাররা টার্গেটেড সিস্টেমের ওপেন পোর্টগুলো চিহ্নিত করে থাকে, যা সার্ভিস এবং অ্যাপ্লিকেশনগুলোর সাথে কানেক্টেড। নেটওয়ার্ক ম্যাপিং নেটওয়ার্ক ম্যাপিং এর মাধ্যমে সম্পূর্ণ নেটওয়ার্কের স্ট্রাকচার এবং এর সাথে যুক্ত ডিভাইসগুলোর বিস্তারিত তথ্য পাওয়া যায়। প্যাকেট ক্রাফটিং এর মাধ্যমে হ্যাকাররা নেটওয়ার্কে পাঠানো বিভিন্ন ধরনের প্যাকেটগুলো কাস্টমাইজ করে থাকে যাতে তারা ফায়ারওয়াল বা ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেমগুলোর কাছে ধরা না পড়ে। ওয়েপনাইজেশন আগের ধাপে সংগৃহীত টার্গেটেড অর্গানাইজেশনের তথ্যগুলো বিশ্লেষণ করে ভালনারেবিলিটি বের করা হয় এবং অ্যাক্সেস পাওয়ার স্ট্র্যাটেজিগুলো শনাক্ত করা হয়। বিশ্লেষণের সময় চিহ্নিত ভালনারেবিলিটির উপর ভিত্তি করে ভিক্টিমের কাছে পাঠানোর জন্য একটি উপযুক্ত ভেরিয়েবল ম্যালিশিয়াস পেলোড
নির্বাচন করা হয়। একজন প্রতিপক্ষ তাদের আক্রমণ চালানোর জন্য নির্দিষ্ট নেটওয়ার্ক ডিভাইস, অপারেটিং সিস্টেম, এন্ড পয়েন্ট ডিভাইস বা এমনকি অর্গানাইজেশনের মধ্যে থাকা ব্যক্তিদের টার্গেট করতে পারে। ডেলিভারি ডেলিভারির ধাপে নির্বাচিত ম্যালওয়্যার পেলোডটি ভিকটিমের কাছে ডেলিভারি বা প্রেরণ করা হয়। এটি বিভিন্ন মাধ্যমে পাঠানোর জন্য ইনিশিয়েটিভ নেওয়া হয়। টার্গেট অর্গানাইজেশন এর ডিফেন্স স্ট্র্যাটেজির কার্যকারিতা যাচাই করার জন্য এই ধাপটি একটি কি ফেজ। এক্সপ্লয়টেশন ম্যালওয়্যার বা ভাইরাসটি টার্গেটেড ভিকটিমের কাছে প্রেরণ করার পরে টার্গেট সিস্টেমে ম্যালিশিয়াস কোডকে ট্রিগার করা হয়। এর উদ্দেশ্য হলো অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন বা সার্ভারের ভালনারেবিলিটি কাজে লাগানো। ইনস্টলেশন সাইবার ক্রিমিনালদের একটি নেটওয়ার্কে অ্যাক্সেস পাওয়ার পর পরবর্তী টার্গেট থাকে যতটা সময় সম্ভব এই অ্যাক্সেস ধরে রাখা। তাই তারা টার্গেট সিস্টেমে আরো বেশি ম্যালিশিয়াস সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে। তারা রিমোট অ্যাক্সেসের জন্য একটি ব্যাকডোর স্থাপন করে একটি টার্গেটেড সিস্টেমে ম্যালিশিয়াস কোড ইনজেকশনের পরে। প্রতিপক্ষ নেটওয়ার্কের অন্যান্য কানেক্টেড সিস্টেমে সংক্রমণ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করে। এছাড়াও প্রতিপক্ষ এনক্রিপশনের মতো বিভিন্ন কৌশল ব্যবহার করে ফায়ারওয়ালের সিকিউরিটি কন্ট্রোল থেকে ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির উপস্থিতি লুকানোর চেষ্টা করে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইনস্টলেশনের পর সাইবার ক্রিমিনালরা ভিকটিমদের সিস্টেমে একটি কমান্ড এবং কন্ট্রোল চ্যানেল তৈরি করে। ভিকটিমের সিস্টেম এবং আক্রমণকারী নিয়ন্ত্রিত সার্ভারের মধ্যে ডেটা ব্যাক অ্যান্ড ফোর্থ করার মাধ্যমে দ্বিমুখী যোগাযোগ স্থাপন করে। তারা এই ধরনের চ্যানেলের উপস্থিতি লুকানোর জন্য এনক্রিপশনের মতো কৌশল প্রয়োগ করে। এই চ্যানেলটি ব্যবহার করা প্রতিপক্ষ টার্গেটেড সিস্টেম বা নেটওয়ার্কে রিমোট এক্সপ্লয়টেশন করে থাকে। অ্যাকশনস অ্যান্ড অবজেক্টিভ আক্রমণকারী একটি রিমোট লোকেশন থেকে ভিকটিম সিস্টেমকে নিয়ন্ত্রিত করে এবং অবশেষে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জন করে। তারা গোপনীয় তথ্যে অ্যাক্সেস লাভ করে পরিষেবা বা নেটওয়ার্ককে ব্যাহত করে, অথবা তার নেটওয়ার্কে অ্যাক্সেস অর্জন করে এবং আরো সিস্টেমের সাথে কম্প্রোমাইজ করে টার্গেটেড সিস্টেমের কার্যকরী সক্ষমতা ধ্বংস করে। এছাড়া অপরাধীরা এটিকে অন্যান্য আক্রমণ চালানোর জন্য একটি লঞ্চিং পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারে। ট্যাকটিক্স, টেকনিক্স অ্যান্ড প্রসিডিংস। ট্যাকটিক্স সাইবার নিরাপত্তায় ট্যাকটিক্স হলো আক্রমণকারীদের প্ল্যানিং অ্যান্ড অপারেশন সামারি, যা তারা আক্রমণের বিভিন্ন স্টেজে অনুসরণ করে। কিভাবে আক্রমণকারীরা তাদের আক্রমণের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা করে এবং পদক্ষেপ নেয় তা এই ট্যাকটিক্সে বলা থাকে। টেকনিক্স সাইবার নিরাপত্তার জগতে টেকনিক্স বলতে বোঝায় আক্রমণকারীরা যে নির্দিষ্ট প্রক্রিয়া বা পদ্ধতিগুলো অনুসরণ করে এবং যার মাধ্যমে সাইবার আক্রমণ সফলভাবে সম্পাদিত হয়। এই টেকনিক্সের বিভিন্ন ধাপগুলো হলো ইনিশিয়াল কম্প্রোমাইজ, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেটআপ, ডেটা এক্সফিল্ট্রেশন এবং কভারিং ট্র্যাকস। প্রসিডিউরস প্রসিডিউর হলো আক্রমণকারীর সিকোয়েন্স অফ অ্যাকশন যা সে পুরো অ্যাটাক সাইকেলে সম্পাদন করে থাকে। একজন আক্রমণকারীর অ্যাকশন কতগুলো হবে তা সাধারণত প্রসিডিউর এবং এপিটি গ্রুপের অবজেক্টিভস এর উপর নির্ভর করে। একজন অ্যাডভান্স আক্রমণকারীর নাম্বার অফ অ্যাকশনস বেশি থাকে। এটি মূলত আক্রমণের সাফল্যের হার বৃদ্ধি এবং সিকিউরিটি সিস্টেম দ্বারা শনাক্ত হওয়ার সম্ভাবনা হ্রাস করার জন্য করা হয়। ডেফিনিশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু এথিক্যাল হ্যাকিং। হ্যাকিং হ্যাকিং বলতে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের অ্যাক্সেস পাওয়ার জন্য এর ভালনারেবিলিটি চিহ্নিত করা, ভালনারেবিলিটিকে কাজে লাগিয়ে অবৈধভাবে সিস্টেমে প্রবেশ করাকে বোঝায়। এটি সাধারণত তথ্য চুরি, ধ্বংস এবং তথ্য বিকৃত করার জন্য করা হয়ে থাকে। হ্যাকার হ্যাকার হলেন এমন একজন ব্যক্তি যিনি অনুমতি ছাড়াই কোনো সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য ধ্বংস বা চুরি করেন। হ্যাকারদের কম্পিউটার সিস্টেমের সকল পর্যায়ে অসাধারণ দক্ষতা থাকে, পাশাপাশি কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যার এক্সপ্লোর করার ক্ষমতা থাকে। ব্ল্যাক হ্যাটস হ্যাকার এই ধরনের হ্যাকাররা ব্যক্তিগত উদ্দেশ্য বা লাভের জন্য কম্পিউটার সিস্টেমে বিনা অনুমতিতে অ্যাক্সেস অর্জন করে। উদ্দেশ্যগুলো হতে পারে কর্পোরেট ডেটা চুরি করা, গোপনীয়তার অধিকার লঙ্ঘন করা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর করা ইত্যাদি। হোয়াইট হ্যাট হ্যাকার্স একটি সিস্টেমের দুর্বলতা খোঁজার জন্য হ্যাকিং অ্যাটাক চালাতে হয়। একজন হ্যাকার যিনি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করার জন্য অ্যাটাক চালায় তাদের হোয়াইট হ্যাট হ্যাকার বলে। মূলত এদের দ্বারাই সিস্টেমের পেনিট্রেশন টেস্টিং এবং ভালনারেবিলিটি চেকিং করা হয়ে থাকে।
The importance of ethical hacking and areas of cyber security অর্থাৎ এথিক্যাল হ্যাকিং এর গুরুত্ব এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রসমূহ। সব ধরনের ডিজিটাল অবকাঠামো ও তথ্য সুরক্ষা নিশ্চিত করতে বর্তমানে সাইবার নিরাপত্তা একটি অপরিহার্য ক্ষেত্র হয়ে উঠেছে। এর মধ্যে এথিক্যাল হ্যাকিং হলো এমন একটি পদ্ধতি যা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে এবং সেগুলো সংশোধন করে সাইবার অ্যাটাক থেকে রক্ষা করে। ইথিক্যাল হ্যাকিং এর বিস্তারিত ক্ষেত্রগুলো হলো নিরাপত্তা প্রশিক্ষণ ও সচেতনতা। এই ক্ষেত্রে ইথিক্যাল হ্যাকাররা কর্মচারীদের নিরাপত্তা প্রক্রিয়া, দুর্বলতা শনাক্তকরণ এবং প্রতিরোধের কৌশল সম্পর্কে শিক্ষা দেয়। ২ নাম্বার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেস্টিং। এই প্রক্রিয়াটি ব্যক্তিদের মনস্তত্ত্ব এবং আচরণের উপর ফোকাস করে যা সাইবার হামলার একটি প্রধান ক্ষেত্র। ৩ নাম্বার কমপ্লায়েন্স টেস্টিং। ইথিক্যাল হ্যাকাররা নিশ্চিত করে যে একটি সংস্থার পলিসি, প্রসেস এবং গাইডলাইন তার নিরাপত্তা প্রক্রিয়া এবং নীতিগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। এথিক্যাল হ্যাকার স্কিলস অ্যান্ড এসেনশিয়াল টেকনিক্স। টেকনিক্যাল নলেজ অর্থাৎ প্রযুক্তিগত জ্ঞান। একজন হ্যাকারের জন্য নেটওয়ার্কের বিস্তারিত ধারণা, সিস্টেমের অভ্যন্তরীণ কাঠামো এবং নিরাপত্তা প্রোটোকল জানা জরুরি। এই জ্ঞান তাদেরকে সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করতে এবং তা মোকাবেলা করতে সাহায্য করে। প্রোগ্রামিং স্কিলস অর্থাৎ প্রোগ্রামিং দক্ষতা। পাইথন, জাভাস্ক্রিপ্ট এবং এসকিউএল এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে দক্ষতা অর্জন একজন হ্যাকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর সাহায্যে তারা অ্যাপ্লিকেশনের দুর্বলতা খুঁজে বের করতে পারে এবং সুরক্ষিত কোডিং প্র্যাকটিস করতে পারে। নেটওয়ার্কিং স্কিলস অর্থাৎ নেটওয়ার্কিং দক্ষতা। নেটওয়ার্কের গঠন, টিটিপি, আইপি, সাবনেটিং এবং আহ ভিপিএন এর উপর গভীর ধারণা থাকা জরুরি। এই জ্ঞান তাদেরকে নেটওয়ার্ক ট্রাফিক এনালাইজ করতে এবং নিরাপদ নেটওয়ার্ক ডিজাইন করতে সাহায্য করে। অপারেটিং সিস্টেমের উপর দক্ষতা। লিনাক্স এবং উইন্ডোজ এর মতো বিভিন্ন অপারেটিং সিস্টেম সম্পর্কে গভীর জ্ঞান থাকা জরুরি। এই জ্ঞান তাদেরকে সিস্টেম কনফিগারেশন এবং ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। রিস্ক ম্যানেজমেন্ট। এই নিরাপত্তা ঝুঁকি এটি নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করার ও সেগুলো ব্যবস্থাপনা করার পদ্ধতি। একজন এথিক্যাল হ্যাকারের উচিত সম্ভাব্য ঝুঁকিগুলোর গুরুত্ব ও প্রভাব বিবেচনা করে সেগুলোর উপর প্রতিক্রিয়া নির্ধারণ করা। এই কৌশলে রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক ডিক্রিজ এবং রিস্ক ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত। হ্যাকিং টুলস অ্যান্ড টেকনিক্স। পেনেট্রেশন টেস্টিং সফটওয়্যার, যার অন্যতম উদাহরণ হলো মেটা মেটাস্প্লয়েট। এটি একটি জনপ্রিয় টুল যা এথিক্যাল হ্যাকাররা ব্যবহার করে থাকে। এটি ব্যবহার করে হ্যাকাররা সম্ভাব্য অ্যাটাকের স্ক্রিপ্ট লিখতে পারে এবং সিস্টেমের দুর্বলতা পরীক্ষা করতে পারে। মেটাস্প্লয়েটের সাহায্যে লাইভ সিস্টেমের উপর বিভিন্ন ধরনের অ্যাটাক পরীক্ষা করা যায়। স্ক্যানিং টুলস। এনম্যাপ একটি প্রচলিত টুল যা নেটওয়ার্ক ম্যাপিং এবং ভালনারেবিলিটি স্ক্যানিং এর জন্য ব্যবহৃত হয়। এটি নেটওয়ার্কের উপর বিস্তারিত তথ্য প্রদান করে এবং কোনো পোর্টে খোলা আছে কিনা তা চিহ্নিত করে। এনম্যাপ একটি নিরাপদ নেটওয়ার্ক গঠনের জন্য অপরিহার্য টুল। পাসওয়ার্ড ক্র্যাকিং টুলস। জন দ্য রিপার এবং হ্যাশকার দুটি শক্তিশালী টুল যা পাসওয়ার্ড ক্র্যাকিং এ ব্যবহৃত হয়। এগুলোর মাধ্যমে হ্যাকাররা পাসওয়ার্ডের নিরাপত্তা পরীক্ষা করে এবং দুর্বল পাসওয়ার্ড শনাক্ত করতে পারে, যা সিস্টেমের নিরাপত্তা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। ফিশিং সিমুলেশন। ফিশিং হলো এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক যেখানে হ্যাকাররা বিশ্বাসযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করে। ইথিক্যাল হ্যাকাররা কর্মীদের সতর্কতা বাড়ানোর জন্য নিরাপদে ফিশিং অ্যাটাক সিমুলেশন করে থাকে। এর মাধ্যমে তারা পরীক্ষা করে দেখে যে কর্মীরা কতটা সতর্ক এবং এই ধরনের প্রতারণামূলক ইমেল বা বার্তা চিনতে সক্ষম কিনা। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটি এক প্রকার মানসিকভাবে প্রভাবিত করা কৌশল যেখানে হ্যাকাররা ব্যক্তির বিশ্বাস ও আস্থা কাজে লাগিয়ে গোপনীয় তথ্য প্রকাশ করে। ইথিক্যাল হ্যাকাররা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেস্ট চালিয়ে নিরাপত্তা প্রশিক্ষণের অংশ হিসেবে কর্মীদের সতর্ক করে থাকে। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ইনফরমেশন সিকিউরিটি কন্ট্রোলের একটি অপরিহার্য অংশ হলো ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রাম তথ্য নিরাপত্তার একটি কেন্দ্রীয় স্তম্ভ যা প্রতিটি আইটি নির্ভর প্রতিষ্ঠানের কর্মক্ষমতা এবং দক্ষতাকে বৃদ্ধি করে থাকে। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট প্রোগ্রামের প্রধান উপাদানসমূহ:
সিকিউরিটি পলিসি বা নীতিমালা হলো একটি বেসিক ডকুমেন্ট যেখানে সিকিউরিটি অবজেক্টিভস গুলো স্পষ্ট করে বলা থাকে। সংস্থাটি তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে তার কর্মীদের কি ধরনের বিধিনিষেধ মেনে চলতে হবে তা এই ডকুমেন্টে উল্লেখ করা হয়। এই পলিসিগুলো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে তৈরি করা হয়। বিজনেস রেজিলিয়েন্স একটি বিজনেসে অপ্রত্যাশিত ঘটনা বা বিপর্যয়ের কারণে বাধা সৃষ্টি হতে পারে। বিজনেস রেজিলিয়েন্স হলো একটি সংস্থার সেই ক্ষমতা যা এই বাধাগুলোকে দ্রুত ও কার্যকরীভাবে সামাল দিতে পারে। ট্রেনিং অ্যাওয়ারনেস একটি সংস্থার তথ্য নিরাপত্তা শুধু প্রযুক্তি ও পদ্ধতির মাধ্যমে নয়, বরং প্রত্যেক কর্মীর নিত্যদিনের কর্মকাণ্ডের মাধ্যমেও নির্ধারিত হয়। তাই কর্মীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর মাধ্যমে যে সম্পর্কিত জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির চেষ্টা করা হয়। সিকিউরিটি ম্যাট্রিক্স এবং রিপোর্টিং সিকিউরিটি ম্যাট্রিক্স এন্ড রিপোর্টিং হলো ইনফরমেশন সিকিউরিটি প্রোগ্রাম পরিমাপের মূল টুলস। এই টুলস গুলো আমাদের বুঝতে সাহায্য করে যে নিরাপত্তা প্রোগ্রামটি কতটা সফল হয়েছে কিংবা কোথায় উন্নতির প্রয়োজন। সাইবার হুমকি ঘটনার সংখ্যা এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত তথ্যের উপর ভিত্তি করে সিকিউরিটি ম্যাট্রিক্স তৈরি করা হয়। এই তথ্যগুলো আমাদের নিরাপত্তা পরিচালনার স্ট্র্যাটেজি নির্ধারণে সাহায্য করে। ইনফরমেশন অ্যাসুরেন্স অথেন্টিকেশন অথেন্টিকেশন হলো তথ্য নিরাপত্তার আরেকটি মৌলিক স্তর। প্রতিটি সংস্থার জন্য নেটওয়ার্ক এবং ইউজার অথেন্টিকেশন স্ট্র্যাটেজি থাকাটা জরুরি, কারণ এটি নির্ধারণ করে কে কে সিস্টেমে অ্যাক্সেস পাবে এবং সেই অ্যাক্সেসটি সিস্টেমের জন্য কতটা নিরাপদ। আইডেন্টিফাইং নেটওয়ার্ক উইকনেস অ্যান্ড থ্রেটস নেটওয়ার্কের দুর্বলতা এবং হুমকিগুলো শনাক্ত করা ইনফরমেশন অ্যাসুরেন্স প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। এই ধাপের মূল লক্ষ্য হলো সম্ভাব্য ঝুঁকিগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোর বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া। অ্যাসেট প্ল্যানিং হলো ইনফরমেশন অ্যাসুরেন্স প্রক্রিয়ার এমন একটি ধাপ যেখানে প্রয়োজনীয় রিসোর্স গুলোর চাহিদা নির্ধারণ এবং সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করা হয়। একটি সংস্থার কিছু সিকিউরিটি অবজেক্টিভস থাকে। অ্যাসেট প্ল্যানিং সংস্থার এই দীর্ঘ এবং স্বল্প মেয়াদী অবজেক্টিভস গুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। সিকিউরিটি কন্ট্রোল সিকিউরিটি কন্ট্রোল বা নিরাপত্তা নিয়ন্ত্রণের সঠিক প্রয়োগ ইনফরমেশন অ্যাসুরেন্স পরিকল্পনার কেন্দ্রবিন্দু। এই পর্যায়ে সেই সকল ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে তথ্যের ইন্টিগ্রিটি, কনফিডেন্সিয়ালিটি এবং অ্যাভেলেবিলিটি বজায় থাকে। ট্রেনিং প্রোগ্রাম প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ইনফরমেশন অ্যাসুরেন্স এর মানদণ্ড বাস্তবায়নে কর্মীদের দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধাপে সংস্থার কর্মীদের বিভিন্ন প্রশিক্ষণ সেশন এবং ওয়ার্কশপের মাধ্যমে তথ্য নিরাপত্তার নীতি, প্রক্রিয়া এবং নির্দেশিকা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণগুলোতে সাইবার সিকিউরিটি সম্পর্কিত আপডেট তথ্য ও থ্রেট সম্পর্কে আলোচনা করা হয়। থ্রেট মডেলিং অ্যাপ্লিকেশন ওভারভিউ থ্রেড মডেলিং প্রক্রিয়ার একটি ধাপ হলো অ্যাপ্লিকেশন ওভারভিউ, যেখানে একটি অ্যাপ্লিকেশনের কার্যক্রমের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়। এই ধাপে অ্যাপ্লিকেশনের মূল উপাদানগুলো চিহ্নিত করা হয়, যেমন ডেটাবেস, সার্ভার, ক্লায়েন্ট সিস্টেম বা তৃতীয় পক্ষের সার্ভিস ইত্যাদি। ডিকম্পোজ অ্যাপ্লিকেশন থ্রেড মডেলিং প্রক্রিয়ার আরেকটি ধাপ হলো অ্যাপ্লিকেশন বিশ্লেষণ বা ডিকম্পোজ অ্যাপ্লিকেশন। এই ধাপে অ্যাপ্লিকেশনটিকে গভীরভাবে বুঝতে এবং বিভিন্ন উপাদানগুলোকে আলাদা করা হয়। এই ধাপে প্রধান কম্পোনেন্ট যেমন সার্ভার, ক্লায়েন্ট, অ্যাপ্লিকেশন এবং ডেটাবেস গুলো আলাদা করার পাশাপাশি এন্টিটি ও কন্ট্রোলার গুলোর মধ্যে ডেটা এক্সচেঞ্জের পাথ এবং মেথড গুলোর বিবরণ দেওয়া হয়। থ্রেট আইডেন্টিফিকেশন থ্রেট মডেলিং প্রক্রিয়ার চতুর্থ ধাপ হলো থ্রেট আইডেন্টিফিকেশন, যা থ্রেট মডেলিং এর একটি মূল অংশ। এই ধাপে অ্যাপ্লিকেশনের বিশ্লেষণ বা ডিকম্পোজ করা উপাদানগুলোর ভিত্তিতে সম্ভাব্য থ্রেটগুলো চিহ্নিত করা। ভালনারেবিলিটি আইডেন্টিফিকেশন থ্রেট মডেলিং প্রক্রিয়ার আরেকটি ধাপ হলো ভালনারেবিলিটি চিহ্নিতকরণ, যেখানে অ্যাপ্লিকেশনের বিভিন্ন উপাদান এবং প্রক্রিয়াগুলোতে টেকনিক্যাল ও অ্যাডমিনিস্ট্রেটিভ ভালনারেবিলিটি খুঁজে বের করা হয়। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি নিরাপত্তা ঝুঁকিগুলোকে বাস্তবিক বিপদের উৎস হিসেবে চিহ্নিত করে, সেগুলো প্রতিরোধ এবং সমাধানে সাহায্য করে। ইন্টারনেট ডিমিলিটারাইজড জোন অর্থাৎ ডিএমজেড। ইন্টারনেট ডিএমজেড বা ডিমিলিটারাইজড জোন হলো এমন একটি নিয়ন্ত্রিত এরিয়া
যা একটি বাফার জোন হিসেবে কাজ করে। এটি সংগঠনের অভ্যন্তরীণ নেটওয়ার্ক এবং বাহ্যিক ইন্টারনেটের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই জোনের মূল কাজ হলো অভ্যন্তরীণ নেটওয়ার্ককে বাহ্যিক আক্রমণ থেকে সুরক্ষা দেওয়া এবং একই সাথে বাহ্যিক ব্যবহারকারীদের সীমিত সেবা প্রদান করা। প্রোডাকশন নেটওয়ার্ক জোন। প্রোডাকশন নেটওয়ার্ক জোন হলো সেই নিয়ন্ত্রিত এরিয়া যেখানে একটি সংস্থা তার প্রধান ব্যবসায়িক অপারেশন ও সেবা পরিচালনা করে। এই জোনের নিরাপত্তা খুবই কঠোর হয়ে থাকে কারণ এখানে সংস্থার ক্রিটিক্যাল ডেটা ও সিস্টেমগুলো অবস্থান থাকে। সংস্থার উৎপাদন প্রক্রিয়া, গ্রাহকের তথ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য মৌলিক সেবাগুলো এই জোনের মধ্যে পরিচালিত হয়। ম্যানেজমেন্ট নেটওয়ার্ক জোন। ম্যানেজমেন্ট নেটওয়ার্ক জোন হলো একটি নিরাপত্তা জোন যেখানে সংস্থার নেটওয়ার্ক পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল সিস্টেম এবং সেবাগুলো ডিপ্লয়েড থাকে। এই জোনটি অত্যন্ত সুরক্ষিত এবং সাধারণত স্ট্রিক্ট পলিসিগুলোর অধীনে পরিচালিত হয়, যাতে অনুমোদিত ব্যবহারকারী ছাড়া কেউ এই জোন অ্যাক্সেস করতে না পারে। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আপনার এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।